8টা কোম্পানি, $13 ট্রিলিয়ন মালিক। এর মধ্যে একটা কর্পোরেশন ফেসবুক, মেটা। আপনি তো 2019 থেকে 2024 পর্যন্ত অ্যাক্টিভলি ফেসবুকের সাথে একদম ফুললি এঙ্গেজ ছিলেন। তো তাদেরকে আমরা কতটা বিশ্বাস করতে পারি আমাদের ডাটা দিয়ে? গুগল, মেটা, এক্স, এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যেই ধরনের ডেটা আছে সেটা থেকে তারা জানে আপনি কোথায় যান, কোনো দুশ্চিন্তায় আছেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের মুভমেন্ট দেখে, শেকিং দেখে সে বের করতে পারে। আমরা যদি আজকে একটা এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাই, চ্যালেঞ্জগুলো কি? ফান্ডিং। আমার ফিউচার জেনারেশন তো আরো বড় ডিজিটাল স্লেভ হয়ে যাবে, ওরা তো তখন কোনো রকম ফ্রিডমই তাদের থাকবে না যদি এখন আমরা ঘুরে না দাঁড়াই, ফাইট ব্যাক না করি। প্রথম কথা হচ্ছে কি যে মুসলিম কান্ট্রিগুলোর জন্য, বিট বাংলাদেশ, মালয়েশিয়া, এনি মুসলিম, টার্কি, এটা কতটা ইম্পর্ট্যান্ট যে তাদের নিজেদের সার্ভেলেন্স নিজেরা তৈরি করা বা নিজেদের এআই নিজেরা তৈরি করা, এটা একদম স্ক্র্যাচ থেকে, সো দ্যাট আমার ডাটা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে না। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যদি দেখেন ডিজিটাল সভারেন্টি বলে যে টার্মটা আছে, যে আমার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, আমার ডিজিটাল কন্ট্রোল আমার কাছেই থাকবে। এই ডিজিটাল সভারেন্টি কিন্তু এখন একটা খুব বড় হট টপিক হয়ে গেছে। যেমন ইউরোপে একটা বড় রেভলিউশন হচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো রিয়ালাইজ করেছে যে ঘুরে ফিরে তাদের সমস্ত বিজনেস ডেটা, গভর্নমেন্টের ডেটা হয় আমেরিকার AWS ক্লাউডে আছে, না হলে মাইক্রোসফটের আজুরে আছে, নাহলে গুগলের কাছে আছে। ঘুরে ফিরে সবই হচ্ছে আমেরিকান, ইসরায়েলি কন্ট্রোল অর্গানাইজেশন। তো তারা তো তার মানে ডিজিটালি সভারেন না, তাদের নিজেদের ডেটাই নিজেদের কন্ট্রোলে নেই। তা এখন বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রি এবার জেগে উঠেছে, যেমন স্লোভাকিয়া একটা, লুক্সেমবার্গ একটা, এস্টোনিয়া চেষ্টা করছে নিজেদের প্রাইভেট ক্লাউড বানানোর, নিজেদের এআই বানানোর, সমস্ত ডেটা নিজেদের কান্ট্রিতে, নিজেদের ইনফ্রাস্ট্রাকচারে থাকবে। এবং আস্তে আস্তে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ডিজিটাল সভারেন্টির দিকে যাচ্ছে। আনফর্চুনেটলি মুসলিম দেশগুলো সেদিকে এখনো যাচ্ছে না, তো যাওয়াটা খুব দরকার। না হলে যেটা হবে যে আমরা যদি সভারেন না হই, তার মানে আমরা কারো স্লেভ, ঘুরে ফিরে আমরা ওই দুটো দেশেরই স্লেভ হয়ে যাব, ডিজিটাল স্লেভ হয়ে যাব। গাজায় যে ঘটনাটা ঘটলো, এরকম আরেকটা ইসরায়েল প্যালেস্টাইন ঘটনা লেটসে 2032 সালে হইলো, এবং বাই দ্যাট টাইম মুসলিমদের কোনো এআই নাই এবং মুসলমানদের সমস্ত ডাটা AWS এ অথবা সামথিং লাইক দ্যাট। তাহলে কিভাবে এই ইসরায়েল প্যালেস্টাইন ওয়ারে, যেখানে সমস্ত মুসলমানরা ডিজিটাল স্লেভ বা মুসলিম কান্ট্রিগুলো ডিজিটাল স্লেভ মেজরিটি, এটা কিভাবে এফেক্ট করে? এক্স্যাক্টলি। দেখেন, এই যে গাজা ওয়ারটা যখন শুরু হলো, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে যে আমরা আসলে সবাই এই দুটো দেশের কাছে জিম্মি হয়ে গেছে, আমাদের কোনো সভারেন্টি নেই, আমাদের কোনো পাওয়ার নেই। কেন মুসলিমদের একটা সোশ্যাল মিডিয়া নেই? কেন মুসলিমদের ডেটা সেন্টার নেই? কেন মুসলিমদের VPN নেই? যে টপ 10 VPN অ্যাপ্লিকেশন ইউজ করে এর মধ্যে 8টাই হচ্ছে ইসরায়েলি স্পাইওয়্যার, ইসরায়েলি কোম্পানির বানানো। এবং এতদিন আমরা মনে করতাম VPN দিয়ে সেফ আছি, পরে বের হলো যে অ্যাকচুয়ালি টপ 10 এর মধ্যে 8টাই ইসরায়েলির VPN, এবং সমস্ত ডেটা এখন ওদের কাছে আছে। VPN ইউজ করে মানুষ যে এই প্রাইভেট কাজগুলো করতো, সব ডেটা এখন ইসরায়েল ইন্টেলিজেন্স কাছে আছে। তো সেটাই যে একটা বড় অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছিল কেন নেই, কিন্তু এখন 3 বছর হয়ে গেল, এখনো একই কোয়েশ্চেন, কেন নেই, কবে হবে? তো আলহামদুলিল্লাহ একটা বড় ইনিশিয়েটিভ শুরু হচ্ছে। এই জানুয়ারিতে কাতারে একটা জেম সামিট, GEM সামিট নামে একটা সামিট হবে। ওখানে সারা পৃথিবী থেকে আপনার এরকম বড় বড় মুসলিম ইনভেস্টর, এন্টারপ্রেনার্স, পলিটিশিয়ানস, থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে সবাই আসবে। তারা এক্স্যাক্টলি এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করবে এবং এই ইস্যুগুলো নিয়ে সলিউশন ব্রেইনস্টর্মিং করবে যে কিভাবে মুসলিমরা একটা নিজেদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে, ফুল আমেরিকান বা ইসরায়েলি কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচার থেকে বের হয়ে আসতে পারে। মুসলিমরা কিভাবে নিজেদের AI তৈরি করতে পারে, মুসলিমরা কিভাবে নিজেদের ডিজিটাল মিডিয়া তৈরি করতে পারে, যে মিডিয়া ম্যানিপুলেটেড হবে না ওই অর্গানাইজেশনগুলোকে দিয়ে বা ওই দেশগুলোকে দিয়ে। এরকম একটা ইনিশিয়েটিভ শুরু হচ্ছে। তো ইনশাআল্লাহ হয়তো নেক্সট কয়েক বছরের মধ্যে সেটা ফ্রুটফুল কিছু হতে পারে। UK, USA তে এই কর্পোরেশনগুলো যে এতটা ডমিনেট করতেছে, এবং তারা তো সবসময় সিটিজেনদের ওয়েলবিং কেয়ার করে না, তারা কেয়ার করে তাদের রেভিনিউ। তাহলে তাদের যে গভর্নমেন্ট, তারা কেন এটাকে একটা বাউন্ডারির মধ্যে রাখে না? আমরা দেখলাম ইলন মাস্ক আজকে থেকে 3-4 বছর আগে এআই নিয়ে কিন্তু সে অনেক কনসার্নিং কথা বলতো, যে এআই ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, কারো কন্ট্রোল থাকতেছে না, জিনি ইজ আউট অফ দ্য বটল, এই ধরনের কথা ইলন মাস্ক জো রোগানের পডকাস্টে বলছে, আর অন্যান্য পডকাস্টে বলছে। আবার তারপরেই এখন হয়ে গেছে, সে নিজেই হয়ে গেছে যে নিজেকে মনে করতেছে যে না, না আসলে এআই দিয়ে আমরা এটা করবো, ওইটা করবো, কারো চাকরি করা লাগবে না, টাকা জমানোর দরকার নাই, হ্যাঁ এআই তোমার টাকার ব্যবস্থা করবে। অর্থাৎ সে কিন্তু পুরোপুরি ফ্লিপ করলো, ক্লিয়ার একটা ফ্লিপ করছে। আবার আমরা দেখতে পাচ্ছি পিটার থিল অ্যান্টি ক্রাইস্ট নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছে, এবং সেখানে সে কিন্তু এই কথাটাকে সে নিয়ে আসছে যে কেন একটা আসলে হিউম্যান সিভিলাইজেশনের ডেভেলপমেন্টের জন্য আসলে একটা সর্ট অফ একটা সফট ডিকটেটরশিপই দরকার, মানে একটা সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দরকার। তা না, কারণ যদি পাওয়াররা সব বিচ্ছিন্ন থাকে তারা ভালো কিছু করতে পারে না। যেই ডেমোক্রেসি বা লিবারাল আইডিয়াটাই ছিল হচ্ছে গিয়ে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এই কর্পোরেশনগুলো কিন্তু সিস্টেম্যাটিক্যালি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের কথা বলতেছে। তাহলে সেই ক্ষেত্রে US এবং UK যারা গভর্নমেন্ট, তারা কেন এটাকে সর্ট অফ একটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করে না? এই বড় কোম্পানিগুলো, আপনি যদি ইনভেস্টর কারা দেখেন, কোন ভিসি গুলো সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে? ব্ল্যাক রক,
ভ্যানগার্ড। এই BlackRock ভ্যানগার্ডের লিডারশিপ ম্যানেজমেন্ট কারা? সবাই জানে, তাই না? একটা এখন BlackRock-এর 100% হচ্ছে আমেরিকান জিউস বা অলমোস্ট ইসরায়েলি জিউস। ভ্যানগার্ডও এরকম মেজরিটি লিডারশিপ হচ্ছে যে আমেরিকান জিউস অর ইসরায়েলি জিউস। আপনি যদি US, UK-র পলিটিক্যাল পার্টিগুলো দেখেন, এদেরকে মেজর ফান্ডিং কারা দেয়? ঘুরে ফিরে এই আমেরিকান জিউস নাহলে ইসরায়েলি জিউস। তো এই বড় বড় যে বিগ টেক গুলো আছে, এদের সমস্ত পাওয়ার বিহাইন্ড দ্য সিন কিন্তু ঘুরে ফিরে একই গ্রুপ কন্ট্রোল করছে, যেই গ্রুপ ইউএসইউকের গভর্নমেন্টগুলোকে কন্ট্রোল করে। তো আমরা ঘুরে ফিরে একটা পার্টিকুলার গ্রুপের কাছেই কিন্তু জিম্মি হয়ে আছি সবাই। তো আমরা এসেনশিয়ালি সবাই হচ্ছে এখন, আমি তো সবাইকে বলি যে আমরা হচ্ছে সবাই ডিজিটাল স্লেভ এখন। এই বিগ টেক গুলোর কাছে আমরা এখন স্লেভ হয়ে গেছি, এদের সার্ভেলেন্সের মধ্যে আমরা আটকে গেছি। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যতটুকু সম্ভব এদের কাছ থেকে গায়েব হয়ে থাকা যায়, যাতে তারা আমার সম্পর্কে কন্টিনিউয়াসলি ডেটা কালেক্ট করতে না পারে। ছিন্ন ছিন্ন হলেও কিছু ডেটা হয়তো তারা পাবে, কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে তারা প্রোফাইলিং করতে পারবে না, আমার সম্পর্কে অ্যাকুরেটলি ধারণা করতে পারবে না। তখন এআই আমাকে এত এফেক্টিভলি ম্যানিপুলেট করতে পারবে না। তো যতটুকু সম্ভব এই ডিজিটাল সার্ভেলেন্স থেকে গায়েব হয়ে থাকা যায়। তো এটার বেশ কিছু ট্রিক্স আছে, আপনি চাইলে আমি শেয়ার করতে পারি। ডেফিনেটলি আমরা সেটা শুনবো আপনার কাছ থেকে। এই যে কনফ্লিক্টটা, সেই কনফ্লিক্টটাকে শুধু তারা যে বুঝতে পারতেছে সেটা না, ওই কনফ্লিক্ট অনুযায়ী সে তাকে তার যে কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার সাইকোলজিকে সে প্রভাবিত করতে পারতেছে। এটা কি তারা আসলে ইচ্ছা করে করে প্রফিটের জন্য? তারা কি ওই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে ওই সময় ওইভাবে এটা কি ইচ্ছা করে করে, নাকি এটা কি আসলে তারা পুরোটাই একটা অ্যালগরিদম? এটা পুরোটাই অ্যালগরিদম, এবং এটা মানুষের পক্ষে আসলে এত লার্জ স্কেলে করা সম্ভব না। এটা এআই ছাড়া আর কোনো টেকনোলজিতে সম্ভব না। এই কারণেই এই বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে খুব কেয়ারফুলি ট্র্যাক করে, যতভাবে সম্ভব আমাদের কাছ থেকে ডেটা নেয়। আপনি যখন যেই ওয়েবসাইটে যাচ্ছেন, মোটামুটি গুগলের কাছে ডেটা চলে যাচ্ছে। এবং আপনি যদি মোবাইলে কোনো অ্যাপ ব্যবহার করেন, অ্যান্ড্রয়েডে 99% অ্যাপে গুগলের ট্র্যাকার বসানো আছে, অলমোস্ট 47% অ্যাপে মেটার ট্র্যাকার বসানো আছে। সো আপনি ফোনে যেই অ্যাপই খুলছেন না কেন, এমন না যে আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করতে হবে, অন্য অ্যাপেও আপনার বিহেভিয়ার ট্র্যাকিং ডেটা ওদের কাছে চলে যাচ্ছে। তো এই যে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট, মিলিয়ন মিলিয়ন অ্যাপ থেকে তারা ডেটা কালেক্ট করছে, এই ডেটাগুলো কিন্তু খুব অ্যাকুরেটলি প্রেডিক্ট করা যায় যে একটা মানুষ এখন কি অবস্থায় আছে। এত ডেটা যখন একটা এআই কে দেওয়া হচ্ছে, এআই খুব রিলায়েবলি প্রেডিক্ট করতে পারে যে এখন এই মানুষের জীবনে কি ঘটছে, তাকে কোন ধরনের কন্টেন্ট দিলে সে খুব ট্রিগার হবে, কোন ধরনের কন্টেন্ট সে আরো বেশি সময় নিয়ে দেখবে, এটা সে মোটামুটি বুঝতে পারে, এবং সেভাবেই সে আপনাদের কন্টেন্ট দেয়। আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে যে আপনার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে এত রেলেভেন্ট কন্টেন্ট পান, এর কারণ হচ্ছে এআই কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে স্টাডি করছে, আপনার প্রত্যেকটা মুভ স্টাডি করছে, আপনার থাম কোথায় গিয়ে প্রেস করে, থাম কতটা জিটার হয়, থাম কোথায় গিয়ে ক্লিক করছে, এগুলো সবকিছু সে ট্র্যাক করছে। এই ডেটাগুলো থেকে বিহেভিয়ার প্রোফাইল বানায়, আপনি কিরকম তার সম্পর্কে সেটা খুব ভালো ধারণা আছে তার। আপনাকে কোন ধরনের কন্টেন্ট দেখালে আপনি বেশি সময় থাকবেন, আপনাকে যদি 1 মিনিট বেশি সময় ধরে রাখতে পারে সোশ্যাল মিডিয়াগুলো, তাহলে চিন্তা করে দেখেন যে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ইউজারকে যদি হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ মিনিট বেশি ধরে রাখা যায় ওদের প্ল্যাটফর্মে, তাহলে তো ওদের $1 বিলিয়ন রেভিনিউ। সো এই অ্যালগোরিদমগুলো বানানোই হচ্ছে যেভাবে হোক আপনাকে 1 মিনিটের আরেকটু বেশি সময় যাতে ধরে রাখা যায়। সেখানে তো মুসলমানরা কনজিউমার, মুসলমানরা আসলে তৈরি করতেছে না। এই যে মুসলমানরা নিজেদের এআই ক্রিয়েট করতেছে না, আমি কেন বলছি? বিকজ এআই, লেটস সে চ্যাট জিপিটি, মানুষ আগে গুগলে কোনো কিছু সার্চ করতো, গুগলের সাথে কিন্তু সে অ্যাক্টিভলি কমিউনিকেট করতো না। ইট ওয়াজ ইনডিরেক্ট কমিউনিকেশন। চ্যাট জিপিটিতে কিন্তু মানুষ এখন কাউন্সিলিংও করে, খুব কমন, নিজেই করে। সো চ্যাট জিপিটি কিন্তু ইজ বিকামিং হিজ মেন্টর, ইজ গাইডিং হিম। চ্যাট জিপিটি যেই কোম্পানিকে বলবে সেই কোম্পানিতে সে যাবে, যা বলবে। সো চ্যাট জিপিটি ইজ বিল্ডিং দ্য মোরালস অফ আ এন্টায়ার জেনারেশন গ্লোবালি। এটা কিন্তু গুগল করে নাই, এটা কিন্তু ফেসবুক মোর লাইক ইমপ্লিসিটলি কিছু জিনিসে পুশ করছে, নাচ করছে। চ্যাট জিপিটি হচ্ছে এক্সপ্লিসিটলি তাকে বলতেছে তুমি এইটা করবা, এটা করবা না, এটা ভালো, এটা খারাপ। ইটস ভেরি ডিরেক্ট অ্যান্ড ইটস বিকামিং মোর অ্যান্ড মোর লাইক, মানুষ আস্তে আস্তে পড়াশোনা সবকিছু, মানে প্রত্যেকটা স্কুলের হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট সবকিছু কিন্তু আস্তে আস্তে চ্যাট জিপিটি করতেছে। সো পিপল আর কনভিনিয়েন্টলি বিকামিং ডিপেন্ডেন্ট অন চ্যাট জিপিটি অ্যান্ড ফোরামস লাইক চ্যাট জিপিটি। এটা কতটা ভয়ঙ্কর হইতে পারে মুসলমানদের জন্য? এই চ্যাট জিপিটি ট্রেন করেছে কারা, চিন্তা করে দেখেন। এই এআই গুলো তো আপনাকে সেটাই বলবে যা তাকে শেখানো হয়েছে, তাকে ট্রেনিং করা হয়, তাকে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ বই দেওয়া হয়েছে, যে বইগুলো সিলেক্ট করেছে কিছু স্পেসিফিক কোম্পানি, কিছু স্পেসিফিক মানসিকতার, পলিটিক্যাল আইডিওলজির কিছু মানুষ ওই বইগুলো সিলেক্ট করেছে। কিছু বই তারা বাদ দিয়ে দিয়েছে, এগুলো এআইকে দেখানো যাবে না, দেখালে সমস্যা আছে, আমাদের ইন্টারেস্ট সার্ভ হবে না। তো তাদের যে ইন্টারেস্টে অ্যালাইন করে সেই ধরনের বই, সেই ধরনের কন্টেন্ট
সেই ধরনের ওয়েবসাইট, সেই ধরনের ভিডিওগুলো এআইকে ফিড করেছে তারা, করে ট্রেনিং করেছে। তারপরে সেই এআই এর মধ্যে তারা বিভিন্ন রকম প্যারামিটার সেট করে দিয়েছে যে অ্যান্সার দেওয়ার সময় খেয়াল রাখবে যেন এই রুলের বিরুদ্ধে না যায় অ্যান্সারটা। সেই রুলগুলো তারা ডিফাইন করে দিচ্ছে যে এই ধরনের কথা কিন্তু বলা যাবে না মানুষকে। কথা বলতে গেলে এই ব্যাপারে কথা বলতে পারবে, কিন্তু এগুলো ফিল্টার করে চলতে হবে। তো এআই হচ্ছে এসেনশিয়ালি ধরে নিতে পারেন যে হাজার ওয়েস্টার্নারদের কিউরেট করা একটা স্পোক্স পারসন। এসেনশিয়ালি সে একজন পলিটিক্যাল স্পোক্স পারসন। তাকে যারা ট্রেনিং করেছে, তাকে যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তাকে যারা রুল সেট আপ করে দিয়েছে, ওর মধ্যে থেকেই সে কথা বলে, এর বাইরে কোনো কথা সে বলতে পারে না। তো আমরা যখন এআই থেকে ইনফরমেশন নিচ্ছি, আমাদেরকে কিন্তু এই চিন্তাটা মাথায় রাখা দরকার যে এআই যা বলছে সেটা কিন্তু ঘুরে ফিরে কিছু গ্রুপের মানুষেরই কথা, এর বাইরে কিন্তু কিছু না। সো আমরা যদি আজকে একটা এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাই, চ্যালেঞ্জগুলো কি? ফান্ডিং এর আমার মনে হয় না কোনো অভাব আছে, কারণ কাতার যেরকম একটা ফানার এআই বানিয়েছিল, তারপরে কিছু টার্কি থেকে একটা ইনিশিয়েটিভ হয়েছিল একটা এআই বানানোর। তারপর ইভেন ইউএস ইউকেতে মুসলিম অর্গানাইজেশন যারা আছে, যারা প্রো প্যালেস্টাইন অর্গানাইজেশন, যারা ইথিক্স জাস্টিসের জন্য কাজ করে, অ্যাক্টিভিস্ট গ্রুপ, এরকম বেশ কিছু বড় গ্রুপও বিভিন্ন এআই বানানোর ইনিশিয়েটিভ নিয়েছিল। সমস্যাটা হচ্ছে যে স্কিলের অভাব, যে এই ধরনের ইনিশিয়েটিভগুলোতে আপনার ওয়ার্ল্ডের টপ এআই এক্সপার্টরা কিন্তু আসেন না কাজ করতে। তারা ঘুরে ফিরে ওই বড় বড় গুগল, মেটা, এক্স এই কোম্পানিগুলো বা আলিবাবা এই কোম্পানিগুলোতেই তারা মোরলেস কাজ করতে যান। যার কারণে এআই গুলোর কোয়ালিটিটা এই বিগ টেক গুলোর কোয়ালিটির ধারে কাছে কিছু হচ্ছে না। যেহেতু কোয়ালিটি ভালো হয় না, মানুষ প্রথম দিকে আসলে বেশিক্ষণ থাকে না, তারা আবার ঘুরে ফিরে বিগ টেকের কাছেই চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে একটা বড় চিকেন এন্ড এগ প্রবলেম হয়ে গেছে, যে বড় বড় ট্যালেন্ট গুলো এসে হাই কোয়ালিটি এআই টুল বানাতে পারছে না, মুসলিমরা বানাতে পারছে না। যার কারণে মুসলিমরাও সেই এআই গুলোতে রেগুলারলি ইউজ না করে আবার ব্যাক করে চলে যাচ্ছে অন্য এআইতে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।